আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জাকসু নির্বাচনের ভোট গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যু, বিশ্ববিদ্যালয়ে শোকাবহ পরিবেশ, ফল ঘোষণার অপেক্ষা। ডাকসু নির্বাচনের ফল ঘোষণার বিলম্ব নিয়ে শিক্ষার্থীদের জল্পনা। রহস্যময় ভূমিকা কমিশনের, বললেন পর্যবেক্ষক। মূল ঘটনা প্রকাশের আহ্বান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে, কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে তো এটা জনগণের সন্দেহ তৈরি করবে। এই ম্যাচুরিটি প্রশাসনকে দেখাতে হবে। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জেও মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির ব্যস্ততা চলছে। পূজা উদযাপনের প্রস্তুতি। কাতারে ইসরায়েলি হামলায় নিহত 6 জনের জানাজা। এমন আক্রমণের তীব্র নিন্দা যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের। আরব বিশ্বকে ব্যবস্থা নেওয়ার আহ্বান হামাসের। জাকসু নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালনকারী একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। জানা গেছে, জান্নাতুল ফেরদৌস সকালে জাবির সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালন করতে। এসেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত হওয়া ও পোলিং এজেন্ট না থাকায় একসাথে সব হল সংসদের গণনা শেষ করা যায়নি। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। তিনি তার অন্যান্য সহকর্মীরা সহ ভোট গণনা কেন্দ্রে আসেন, কিন্তু সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান তিনি। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। জান্নাতুল ফেরদৌস 2018 এবং 2016 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে MFA এবং BFA সম্পন্ন করেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। আসা মাত্রই আমরা আমাদের ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস, বিপি বা অন্যান্য যে সাইনগুলো, ওগুলো কিছুই পাচ্ছিলাম না, ভাইটাল সাইনগুলো। পরবর্তীতে আমরা ECG করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছে। দেন আমরা পেশেন্ট পার্টিকে বলে দিই যে উনি মারা গেছে। পরবর্তীতে ওনার হাজব্যান্ড এবং ওনার সাথে কিছু ওনার কলিগ আসছিল, তো ওনারা সবাই মিলে আর কি এসে ওনার ডেড বডি নিয়ে গেছে। এটাই। ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। শিক্ষার্থীদের অনেকে বলছেন সংখ্যা এড়াতেই এমন সিদ্ধান্ত, কেউ বলছেন বেশি ভোট গণনায় সময়ও লেগেছে বেশি। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনের পর্যবেক্ষক বলছেন, যা কিছুই ঘটেছে প্রকাশ করা উচিত কমিশনের। চুপ করে থেকে সন্দেহ তৈরি করছেন তারা। বিস্তারিত জানবো তানভীর সিদ্দিক টিপুর রিপোর্টে। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছিল যথাসময়ে, শেষও হয়েছিল নির্ধারিত সময়ে বিকেল 4টায়। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয় বুধবার সকাল 8টায়। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ফলাফল ঘোষণায় এত বেশি সময়ক্ষেপণ কেন হলো তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। এ বিষয়ে শিক্ষার্থীদের আছে নিজ নিজ বিশ্লেষণ। কেউ বলছেন অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বিলম্ব, আবার কারো ধারণা কয়েক লক্ষ ভোট গুনতেই কেটে গেছে দীর্ঘ সময়। আমার যেটা মনে হয় প্রশাসন এই বিষয়টাও মাথায় নিছে যে একটু সময় গোড়াক, ক্যান্ডিডেট যারা আছে বা যাদের সমর্থক আছে ওনাদের সমর্থকরা একটু মাথা ঠান্ডা করুক, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। অনেক ভোট কাস্ট হয়েছে এবং কাস্ট হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা, ঢাকা ইউনিভার্সিটিতে একটা টানটান উত্তেজনা তৈরি হয়। কিছু কিছু কেন্দ্রে মেশিনের টেকনিক্যাল প্রবলেম আর একটু ঝামেলা ক্রিয়েট হয়েছিল। হয়তো তারা একটু ভয়ে ছিল যে ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীদের মানে রিয়াকশন কি হবে। ভোট গণনায় দেরি বা বেশ কিছু টুকটাক ঘটনা প্রশ্ন রেখে যায়। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিফ রিটার্নিং অফিসারের সাথে, কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলতেই রাজি হননি তিনি। ডাকসু নির্বাচনের এই পর্যবেক্ষক বলছেন, যদি কোনো শঙ্কার জায়গা থেকে ভোট গণনা বিলম্বিত করা হয় সেটি পরিষ্কার করা উচিত কমিশনের। প্রশাসনের মিসম্যানেজমেন্টের কারণে এই যে একদিন ঢুকে গেল, তার পরবর্তীতে একটা যে মানে মারামারির একটা পসিবিলিটি বেড়ে গেল, লোকজন যে জড়ো হলো, সেটার কারণেই দলগুলোর সাথে হচ্ছে কি কথা বলেছে কিনা, সরকারের সাথে কথা বলেছে কিনা, যেটা আমরা নিউজ পেপারে দেখলাম, সেটার কারণে হচ্ছে গিয়ে গণনা একটু ধীরগতি করা হয়েছে কিনা এটা আমরা জানি না। কিন্তু যদি ইভেন সেটাও হয়, আমার মনে হয় সেটাও একটা লেজিটিমেট এক্সকিউজ হতে পারে যে আমরা একটা শঙ্কার মধ্যে পড়েছিলাম, এই কারণে আমরা একটা ধীরে গণনা করেছি, ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি এই সংঘাতের পরিস্থিতিটাকে কমাতে। যদি সেটাও হয়, সেটাকে অনেস্টলি কনফেস করার মধ্যে তো আমি কোনো সমস্যা দেখছি না।
আর কিছুদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গোপালগঞ্জে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। পূজা উদযাপনে সার্বিক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন সহ সংশ্লিষ্টরা। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর পূজা উদযাপন পরিষদের সদস্যরাও। দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে। মর্তে আসছেন দুর্গতি নাশিনী। দশভুজা দেবীর বিগ্রহ গড়তে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কাঠামো তৈরির পর থেকে একটু একটু করে মূর্ত হয়ে উঠছে দুর্গার অবয়ব। পূজা মণ্ডপেই সিসিটিভি অলমোস্ট তারা স্থাপন করেছেন এবং প্রত্যেক পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক যারা থাকবেন তাদের মোবাইল নাম্বার সহ নাম সহ সেগুলো তালিকা আমাদের কাছে আসবে। এবছর গজে চড়ে মর্তে আসবেন মহিষাসুর মর্দিনী। 2 অক্টোবর বিজয়া দশমীতে দেবী কৈলাসে ফিরবেন দোলায় চেপে। কাতারে হামাসের উপর ইসরায়েলি হামলায় নিহত 6 জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে অনুষ্ঠিত হয় এই জানাজার পর মেসাইমির কবরস্থানে দাফন করা হয় তাদের। জানাজায় উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় নিহতদের আত্মীয়দের সান্ত্বনা দেন তিনি। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় তাদের। নিহতদের মধ্যে ছিলেন কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল হুমায়দি আল দোসারি সহ খলিল আল হায়ার ছেলে হাম্মাম আল হায়া, হামাসের নিরাপত্তা সদস্য জিহাদ লাবাদ, আবদুল্লাহ আব্দুল ওয়াহিদ, মোমেন হাসৈনা এবং আহমেদ আব্দুল মালিকও। কাতারে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রসহ তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার জরুরিভাবে আয়োজিত বৈঠকে পরিষদের 15 সদস্যের সর্বসম্মতিতে এক বিবৃতি দেওয়া হয়। এতে কাতারের প্রতি সংহতি জানিয়ে পরিস্থিতি প্রশমনের আহ্বান জানায় দেশগুলো। কাতারে ইসরায়েলের হামলার পরও যুদ্ধবিরতি ইস্যুতে অবস্থান বদলাবে না হামাস। বৃহস্পতিবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই দাবি করেন সংগঠনটির শীর্ষ নেতা ফাউজি বারহুম। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আরব নেতাদের আহ্বান জানিয়েছেন হামাসের এই মুখপাত্র। আমরা স্পষ্ট করছি যে এই জঘন্য অপরাধও আমাদের দৃঢ় অবস্থান ও দাবিগুলো পরিবর্তন করতে সফল হবে না। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসনের অবসান, গাজা থেকে দখলদার সেনাবাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, ত্রাণ সরবরাহ, গাজার পুনর্গঠনের শর্তে অটল আমরা। আরব নেতা ও মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির আহ্বান জানাই।